জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। এর আগে শুক্রবার সন্ধ্যা 5:48 শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এবং দেশের সব রাজনৈতিক দলের নেতারা তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরই হাদির নিথর মরদেহটি কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। এই জন্য হাসপাতাল ঘিরে বিজিবি ও পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গেল 12 ডিসেম্বর শুক্রবার রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে, তারপর এভার কেয়ারে নেওয়া হয় সংকটাপন্ন হাদিকে। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেই মৃত্যুর সঙ্গে লড়াই করে গেল বৃহস্পতিবার রাত 10:45 চলে যান না ফেরার দেশে। বিভিন্ন পক্ষ স্যাবোটাইজ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের চাই যে আপনারা ষড়যন্ত্রকে রুখিয়ে দিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে। শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে শনিবার বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এসব কথা জানায়। এ সময় শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হয় জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো যাবে না। সেখানে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলেও জানানো হয়। হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল গোটা দেশ। হাদির শোককে শক্তিতে রূপ দিতে বৃহস্পতিবার রাত থেকে বিরতিহীন বিক্ষোভ চলছে শাহবাগে। রাত পোহালেও থামেনি স্লোগান, ফাঁকা হয়নি শাহবাগ। জুমার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে বের হওয়া খণ্ড খণ্ড মিছিল যুক্ত হয়ে ঢল নামে শাহবাগে। হাদির কণ্ঠে উচ্চারিত চেনা স্লোগান ধরে মিছিল আসে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও। বিক্ষোভ সমাবেশে হাদির বিপ্লব সমুন্নত রাখতে বক্তব্য রাখে গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতারা। সবার কণ্ঠে ছিল ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার আহ্বান। হাদির অসম্পূর্ণ বিপ্লবকে পরিপূর্ণ রূপ দিতে রাজপথে অবস্থান নেয়ার কথা জানায় ডাকসু নেতারা। শুক্রবার বিকালে হাদিকে হত্যার প্রতিবাদে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পল্টন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে। আর বাইতুল মোকাররমে আলাদাভাবে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। তারা নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আমাদের ভাই ওসমান হাদিকে যারা শহীদ করেছে সেই দিল্লির দালালদেরকে সমূলে উৎপাদন করা হবে। যারা এখানে সাবোটেজ করতে চায়, সাংবাদিকদের উপরে হামলা করতে চায়, যারা বিভিন্ন এম্বাসিতে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নিউট্রাল করে আপনাদের ভাই বোন হিসাবে, সহযোদ্ধা হিসাবে রাজপথে নিয়ে আসুন। এই আন্দোলন করতে হবে, রাজনীতি আমরা বিদায়টা করতে পারছি। এই আন্দোলন চালিয়ে যেতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এখনো ইন্ডিয়ান প্রক্সি কাজ করছে। সেই ইন্ডিয়ান প্রক্সিদেরকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে ভারতের কোনো জড়িত রয়েছে। ঢাকার তোপখানা রোডে উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় 7:30টার দিকে এই আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম।
সেগুনবাগিচায় অবস্থিত উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে সন্ধ্যা 7:20 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে উস্কানি ছড়িয়ে এমন নাশকতার পরিবেশ তৈরি করছে। তিনি আরও বলেন, সাধারণ জনগণ ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে। এ সময় তিনি দৃঢ় কণ্ঠে বলেন, 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উদীচীর জন্ম। কোনো ষড়যন্ত্র করে এই সংগঠনকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। যে তারা যখন এই ঘোষণাটা পেল যে ছায়ানট ভবন যখন পুড়িয়ে দিল, ডেইলি স্টার পুড়িয়ে দিল, এখন তারা ঘোষণা দিয়েছে যে উদীচী অফিস পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, তাহলে অবশ্যই সরকারেরই দায়িত্ব ছিল এখানে প্রোটেকশনের ব্যবস্থা করা। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নাই। যদি পদত্যাগ না করে দুর্বার আন্দোলন আমরা রচনা করব সারা দেশের মেহনতি মানুষকে সাথে নিয়ে। হাদির মৃত্যুর খবরে শোক, ক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই ভারতের মদত পুষ্টের অভিযোগ তুলে কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। ফলে দুটি পত্রিকারই শুক্রবারের কাগজে সংস্করণ বের হয়নি। হাদি হত্যার বিচার এবং এই ধরনের ধ্বংসযজ্ঞ এই সরকারের নীরবতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সমালোচনা করেন সুশীল সমাজ। শুক্রবার সকালে অফিসে এসে কান্নায় ভেঙে পড়েন প্রথম আলো আর ডেইলি স্টারের কর্মকর্তারা। ডেইলি স্টারে পুড়ছে ক্যামেরা, লেন্স, ল্যাপটপ, হার্ডওয়্যার। ক্যান্টিন থেকে নিউজ রুম লুটপাট হয়েছে সর্বত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, অফিসের বিভিন্ন তলায় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও যন্ত্রপাতিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিসংযোগের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে আগুনে পুড়ে গেছে অফিসের বেশিরভাগ মালামাল। ঘটনার পরপরই এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য। বাড়ানো হয়েছে টহল ও নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ক্যান্টিনের ড্রয়ার ভাঙছে, ভাঙ্গা ওখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে গেছে। তারপর আমাদের আইসক্রিমের ফ্রিজ ছিল, ওগুলা ভাঙচুর করছে, প্লেট বাড়ি ভাঙচুর করছে। এই তেরোতলা বিল্ডিংয়ের যে ক্ষতি, ডেইলি স্টারের যে 34 বছরের আর্কাইভ, সব কিছু তারা ধ্বংস করে ফেলেছে। এইরকম একটি ধ্বংসযজ্ঞ চালানোর জন্য, এরকম একটি ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য জুলাইয়ে রাস্তায় নেমে ছাত্র জনতা একসাথে অভ্যুত্থান করিনি। কারা এটা থেকে ফায়দা লুটানোর চেষ্টা করছে, তাদের এখান থেকে সুবিধা হচ্ছে। আমরা ডাক দিতে চাই সব মিডিয়া হাউসকে, সব মিডিয়া হাউস, একদম কোনোটা আমরা এখানে বাদ দিতে চাই না। আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিছি, কিন্তু সিচুয়েশনটা অল অন এ সাডেন এমন পর্যায়ে গেছে, আমরা যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বিভিন্ন স্থাপনায় চালানো সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখের পূর্বে ওসমান হাদির খুনের বিচার সম্পন্ন করে রায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর শরীফ ওসমান হাদির শাহাদাতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত, সন্ত্রাসী আওয়ামী লীগ, ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের মূলোৎপাটন না করা পর্যন্ত দেশের সকল ছাত্র জনতাকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ, প্রতিরোধ ও আন্দোলন জারি রাখার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে কিছু উচ্ছৃঙ্খল মানুষ। মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ধরনের হামলার ঘটনা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্যদের জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ অবস্থায় দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে বিএনপি উল্লেখ করে তিনি আরও বলেন, সকল অপশক্তিকে রুখে দিতে হবে ঐক্যবদ্ধভাবেই। দেশ বিরোধী শক্তির কর্মকাণ্ড, ফ্যাসিবাদের নতুন সংস্করণ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সরকারের নাকের ডগার উপর দিয়ে এসব অপকর্ম চালাচ্ছে তারা।
অন্যতম সাহসী ব্যক্তিত্ব বরেণ্য সাংবাদিক জনাব নুরুল কবিরের উপরে আক্রমণ করা হয়েছে। ছায়ানট সহ আরও কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে এবং আজ উদীচীতেও হামলা করা হয়েছে। এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস করতে দিতে পারি না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। নির্বাচন পেছাতে ও গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপকৌশল হিসেবে পত্রিকা অফিসগুলোতে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ষড়যন্ত্রের নীল নকশা হয়ে থাকতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা কৌশল বলে আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সরকারকে অনুরোধ করব যেন সকল ধরনের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে, প্রত্যাবর্তন উপলক্ষে যেরকম আমাদের পদক্ষেপ নেওয়া দরকার এবং এখানে নিরাপত্তাজনিত যে সমস্ত বিষয়গুলো আছে এখানে সরকারের সাথে আমরা সমন্বয় করছি এবং তারা যথেষ্ট সহযোগিতা করছে। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বৃহস্পতিবার রাতে সংগঠিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুরে প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। ফোনালাপে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন ডক্টর ইউনূস। বলেন, সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর এমন ন্যাক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। সংকটময় সময়ে সরকার গণমাধ্যমগুলোর পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর এই হামলা মূলত স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল। এ সময় সম্পাদকদের ব্যক্তিগত নিরাপত্তা ও প্রতিষ্ঠানের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। লন্ডন থেকে দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর দেশে ফিরবেন তিনি। সম্প্রতি ট্রাভেল পাস নেয়ার জন্য দূতাবাসে আবেদন করার পর শুক্রবার হাতে পেলেন তিনি। শুক্রবার বিএনপির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, 25 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 11:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি 300 ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চে উপস্থিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক করে তুলতে প্রস্তুত বিএনপি। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে তারেক রহমানের যাত্রা পথে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তারেক রহমান সাংবাদিকদের এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। আরও বলেন, 300 ফিট এলাকায় যে স্থানে তারেক রহমান জনগণের কাছে কৃতজ্ঞতা জানাবেন সেটি নির্ধারণ করা হয়েছে। ওসমান হাদির হত্যার ঘটনায় গোটা দেশের অনুভূতিতে নাড়া দিলেও কারা এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তা দেশের জনগণ নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। বলেন, গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ সারা দেশে বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তিকে হামলার পেছনে গভীর চক্রান্ত আছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরের কষ্টকর নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন করবেন। সেটা একটি ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক মুহূর্ত এবং বিগত 55 বছরের জাতীয় ইতিহাসে সেরকম দৃষ্টান্ত যেগুলো আছে তাকেও ছাড়িয়ে যাবে এই ঐতিহাসিক মুহূর্ত। আগামী 55 বছরেও যাতে এরকম কোনো ইতিহাস স্থাপন না হয় সেরকম একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা তৈরি করতে চাচ্ছি। সারা জাতি সেজন্য প্রস্তুত আছে, সারা দেশের মানুষ অপেক্ষা করছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে আরও স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার বিকালে এভার কেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, ক্রমান্বয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে, তবে তিনি এখনও আইসিইউতে আছেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওনার শারীরিক অবস্থা যে কোনো গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে, এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন, অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে এবং উনি এখন ওনার সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ওখানে উনি আইসিইউর যে ব্যবস্থা সেই ব্যবস্থা সম্বলিত কেবিনে উনি চিকিৎসাধীন আছেন। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে জুমার নামাজের পর থেকে ফুঁসে উঠেছে গোটা দেশ। বিক্ষোভ মিছিল, প্রতিবাদী সমাবেশ ও গায়েবানা জানাজা সহ বিভিন্ন জেলায়, এছাড়া বিভিন্ন জায়গায় হয় সড়ক অবরোধ। অংশ নেন হাজারো মানুষ। চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জুলাই ঐক্য। এ সময় শহীদ হাদির প্রতীকী মরদেহ নিয়ে নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রতিবাদী সমাবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবিরও। সৈয়দপুরেও সড়কে নেমে আসে সর্বস্তরের ছাত্র জনতা। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। খুলনায় গায়েবানা জানাজা, দোয়া ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্র জনতা। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়কে নেমে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া কুমিল্লার কান্দির পাড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এ সময় নানান স্লোগান দেন তারা। নামাজের পর ইনকিলাব মঞ্চ, এনসিপি এবং যুব শক্তির নেতাকর্মীরা জড়ো হয় বগুড়ার 7 মাথায়। পরে বনানীর মোড়ে ঘণ্টাব্যাপী ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে তারা। এছাড়া পাবনা, মেহেরপুর, নাটোর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা করে বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। জাতীয় নির্বাচন বানচালের জন্যই পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি। দাবি করেন, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণেই হাদিকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল পরিকল্পিতভাবে ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানোর অভিযোগ করেন তিনি। হাদিকে গুলি করে হত্যার পর হত্যাকারী ভারতে পালিয়ে যাওয়া বা প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারীদের বিচারের দাবির সাথে সাথে এর নেপথ্যে যারা রয়েছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার সাথে সাথে এই মবতন্ত্র কায়েমের সাথে যারা জড়িত তাদেরও মুখোশ উন্মোচন এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। হাদিকে নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। একই সাথে অন্যান্য জুলাই যোদ্ধা সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে গড়িমসি না করার আহ্বান জানান তারা। শুক্রবার সকালে হাদিকে হত্যার প্রতিবাদে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে এসব কথা জানান তারা। বিপ্লবী হাদির মতো দেশকে এগিয়ে নেয়ার অকুতোভয় প্রত্যয় জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, হাদি এক স্বপ্নের নাম, স্বপ্ন কখনো মরে না। ক্ষুব্ধ নারী সদস্যরা বলেন, ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না। রাষ্ট্র যদি না জাগে, জনগণই জেগে উঠবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও মোস্তফা সরোয়ার ফারুকের দিকে নানা প্রশ্ন ছুড়ে দেন তারা। হাদি এই কালচারাল অ্যাগ্রেশনের বিরুদ্ধে কথা বলতো।
আমরাও এই কালচারাল অ্যাগ্রেশনের জন্য কাজ করছি। আমরা এখন আর কোনো ন্যারেটিভ, কোনো বাধা ধরা, 54 বছরের তৈরি করা বদ বাধা ন্যারেটিভকে ভয় পাই না। ভারতীয় আগ্রাসন বন্ধ হবে। এই আগ্রাসনের জন্য জীবন দেওয়া আজকের নতুন ঘটনা নয়। রাজপথে সেই আবদার পাহাড়, তারপর আমাদের 2000 শহীদ জুলাই মাসে, আমাদের বুকের রক্তের ক্ষত এখনো আছে, দাগ এখনো শুকায়নি। আমরা বারবার কেন দাঁড়াবো? এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল গত 17 বছর। তারপর আমরা নতুন করে স্বপ্ন দেখেছিলাম যে এইবার আমরা একটু বিচার পাবো, একটু শান্তি পাবো। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ফ্যাসিবাদ এখন আর প্রধান শত্রু নয়, বরং বিএনপি, জামায়াত ও এনসিপি একে অপরের প্রতিপক্ষ বলে মত দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে পদত্যাগের মাধ্যমে শহীদ হাদির প্রতি সম্মান জানানো উচিত। শুক্রবার সকালে এক যৌথ সভায় এসব দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, হাদির মৃত্যু ঘিরে বিভিন্ন সংবাদ মাধ্যমের অফিস ও অবকাঠামোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যত ভাঙচুর দেখছেন, এই ভাঙচুরের মধ্য দিয়ে ইনকিলাব আসলে জিন্দাবাদ হবে না। এটা হচ্ছে ভারতের রাজনীতি, দিল্লির আধিপত্যবাদের যে উস্কানি, সেইটা সফল হওয়ার সম্ভাবনা বেশি হবে। শহীদ ওসমান হাদির রক্তের বিন্দুমাত্র স্পর্শ যদি আপনাদের হৃদয়ে মস্তিষ্কে লেগে থাকে, তাহলে আগামী 1 বছরের জন্য বিএনপি, জামাত, এনসিপি পরস্পর কাদা ছড়াছড়ি বিষোদ্গার বন্ধ রাখুন প্লিজ। নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাত্র 3 দিনের ব্যবধানে নিজের সিদ্ধান্ত বদলে পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। মাসুদুজ্জামান গত 16 ডিসেম্বর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নির্বাচন না করার ঘোষণা দেন। তবে শুক্রবার বিকেলে তল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নেতা কর্মীদের সামনে আবারও নির্বাচনে থাকার ঘোষণা দেন তিনি। ঘোষণায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন সেটির সঙ্গেই তিনি একমত থাকবেন। এ সময় তিনি নিরাপত্তা শঙ্কার কথা উড়িয়ে দিয়ে বলেন, প্রয়োজনে জীবন বাজি রেখেই কাজ করবেন তিনি। বক্তব্য শেষ করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে 6টি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে মহেশখালীর কেরুনতলির পাশে গহীন পাহাড়ে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর গোপন আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে 4টি দেশীয় পিস্তল, 2টি দেশীয় একনলা বন্দুক, 10 রাউন্ড তাজা গুলিসহ নানা দেশীয় অস্ত্র এবং মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসানুল্লাহকে আটক করা হয়। আটককৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে যুক্ত জানা গেছে। সমন্বয়ে মহেশখালী ইউনিয়নের কেরুনতলি সংলগ্ন গহীন পাহাড়ে কুখ্যাত সন্ত্রাসী উক্ত আস্তানা হতে 4টি দেশীয় পিস্তল, তাজা কার্তুজ, 3টি ফাঁকা কার্তুজ, 7টি দেশীয় অস্ত্রসহ মিন্টু বাহিনীর অন্যতম। মাগুরার সদর সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে আগুন দেওয়ার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার নিজ নান্দু আলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গেল 6 ডিসেম্বর সদর সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিজ নান্দু আলী গ্রামের রবিন শেখ, রায়হান শেখ এবং নেমানি ময়দানের হাসিবুল হাসানকে শনাক্ত করে নাশকতা মামলায় গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়। গাজীপুরের পুবাইলে একটি কার্টন কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বেলা 3টার দিকে বসগাঁও এলাকার দিশারিপল্লী প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং লিমিটেড কারখানার 3য় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন কারখানার ভেতরের কার্টন ও কাঁচামালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের 3টি ইউনিট ও জয়দেবপুর ফায়ার স্টেশনের 2টি ইউনিট সহ মোট 5টি ইউনিট 3.5 ঘন্টার প্রচেষ্টায়
আগুন নেভাতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাজবাড়ীতে সুরাইয়া নামের অন্তঃসত্ত্বা গৃহবধূকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা জানান, ভোরে সুরাইয়া ঘরের কাজ করছিল এবং তার শাশুড়ি প্রতিদিনের মতো হাঁটতে বের হন। হাঁটা শেষে বাড়ি ফিরে সুরাইয়াকে না পেলে পরে তারা বাড়ির খড়ির ঘরে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল 3:30টার দিকে ঈশ্বরদী লালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের সাকিব হোসেন এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের শিরিনা বেগম। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ঈশ্বরদী লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া এলাকায় ঈশ্বরদী অভিমুখী একটি মোটরসাইকেলের সাথে লালপুর অভিমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল 5টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সড়কের সার্কিট হাউস মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই রিফাত আলী নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়। সোহাগ নামে আহত অপরজনকে উদ্ধার করে রাজশাহী নেওয়ার পথে তারও মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে পুলিশ বক্স ও ফাঁড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালায়। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পর্যটন শহর রাঙামাটিতে প্রথমবারের মতো শুরু হয়েছে 9 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। বিকেলে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চেম্বার ভবন প্রাঙ্গণে এই মেলা শুরু হয়েছে। মেলায় উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, অ্যাডভোকেট ও পরিচালক। আগামী 27 ডিসেম্বর পর্যন্ত চলা এই মেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক, দেশীয় তৈরি পোশাক, হস্তশিল্পজাত গহনা, খাবারের দোকান ও কৃষিজাত পণ্যের 31টি স্টল রয়েছে। বার্ষিক বিক্রয় সম্মেলন 2026 পালন করেছে দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অফসনিন ফার্মা লিমিটেড। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় আয়োজিত এই সম্মেলনে কোম্পানির সকল বিক্রয় কর্মকর্তা সহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তা অংশ নেন। জানানো হয়, কয়েক বছর ধরে বাংলাদেশের ঔষধ শিল্পে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য বিক্রয় প্রবৃদ্ধি অর্জন করে আসছে অফসনিন ফার্মা লিমিটেড। আইএমএস রিপোর্টের দ্বিতীয় প্রান্তিক 2025 অনুযায়ী বিক্রয় প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ঔষধ রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। সম্মেলনে বিক্রয় ও বিপণন পরিচালক মোহাম্মদ আব্দুল মোমেন তালুকদার বর্তমান বাজার পরিস্থিতি, বিপণন কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিশ্চিত করতে কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এক বিবৃতিতে এই আহ্বান জানান। এদিকে বাংলাদেশে ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও ঠাঁই পাচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র
শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর। আল জাজিরা, CNN, BBC সহ একাধিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল বাংলাদেশের প্রতি মুহূর্তের খবর। এছাড়া প্রতিবেদনগুলোতে উঠে এসেছে 2024-এর গণ অভ্যুত্থানে হাদির অবদান ও তার রাজনৈতিক জীবনের গল্প। পাকিস্তানি গণমাধ্যম ডন হাদিকে অভিহিত করেছে জুলাই আন্দোলনের বিপ্লবী নেতা হিসেবে। এদিকে এই তরুণ নেতার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা সহ বিভিন্ন দেশের দূতাবাস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করেন মালয়েশিয়া ও যুক্তরাজ্যের প্রবাসীরা। শুক্রবার স্থানীয় সময় বাদ মাগরিব মালয়েশিয়ার একটি মসজিদে গায়েবানা জানাজা ও দোয়ায় উপস্থিত হন বিপুল সংখ্যক প্রবাসী। সংক্ষিপ্ত আলোচনায় প্রবাসীরা বলেন, হাদি ছিলেন একজন সাহসী, দেশপ্রেমিক ও প্রতিবাদী কণ্ঠস্বর। তাই এই তরুণ নেতার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এদিকে জুমার নামাজের পর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গায়েবানা জানাজার আয়োজন করেন যুক্তরাজ্য প্রবাসীরা। আধিপত্য বিরোধী ঐক্যের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে হাদির অবদানের কথা স্মরণ করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। 12 ডিসেম্বর ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুর খবরে নিউ ইয়র্কে জড়ো হন শত শত প্রবাসী। জ্যাকসন হাইটসে হওয়া বিক্ষোভ সমাবেশে হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। ভারত খুনিদের ফেরত দিতে না চাইলে দিল্লির সঙ্গে ঢাকার সব কূটনৈতিক ও রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছেদের দাবিও করেছেন তারা। এমনকি বিপ্লবী নেতা ওসমান হাদির স্মরণে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে থাকা বিক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় একটি বিজনেস জেট বিমান বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। বিমানটিতে জনপ্রিয় সাবেক কার রেসার গ্রেগ বিফল, তার স্ত্রী ও সন্তানরা ছিলেন। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায়। ফ্লাইট অ্যাওয়ারের তথ্য মতে বিমানটি ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছু সময় পরই বৈরী আবহাওয়ায় উত্তর ক্যারোলিনা বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করে। এরপরই তা বিধ্বস্ত হয়। যুদ্ধবিরতি চললেও গাজায় বন্ধ নেই ইসরায়েলি বাহিনীর হামলা। গেল বৃহস্পতিবার গাজায় উপত্যকায় 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এতে আহত হয়েছেন আরও 3 জন। উপত্যকার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। এক বিবৃতিতে গাজা ভিত্তিক বেসামরিক প্রতিরক্ষা বিভাগে জানিয়েছে, ইসরায়েলিদের ফেলে যাওয়া আরও 3টি বোমা বিস্ফোরিত হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। আল নুসাইরাত শরণার্থী শিবিরের ভেতরেও একটি বিস্ফোরণ ঘটে। সম্প্রতি আবাসিক এলাকায় প্রায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে বেসামরিক নাগরিকদের জীবন। অবিস্ফোরিত বোমা অপসারণে আন্তর্জাতিক সংস্থাগুলো অবহেলাকে দায়ী করছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কৃষকদের বিক্ষোভ। বৃহস্পতিবার ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কৃষক ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপা ভবনের কাছে বিক্ষোভ সমাবেশ করেন। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের একটি শীর্ষ সম্মেলনে দক্ষিণ আমেরিকার ব্লক মেরকোসুরের সাথে দীর্ঘ আলোচনার পর একটি বাণিজ্য চুক্তির সম্ভাবনা ছিল, তবে এই ব্যাপারে সিদ্ধান্ত না হওয়ায় তারা বিক্ষোভ করেন। ব্রাসেলসের দিকে যাওয়ার পথে রাস্তা অবরোধ করেন কৃষকরা। হর্ন বাজিয়ে এবং আতশবাজি পুড়িয়ে প্রতিরোধ করেন বিক্ষোভকারীরা। পুলিশ ইউরোপা ভবনের কাছে জলকামান এবং কাঁদানে গ্যাস মোতায়েন করে। প্রস্তাবিত চুক্তিটি লাতিন আমেরিকায় EU থেকে যানবাহন, যন্ত্রপাতি, ওয়াইন এবং স্পিরিট রপ্তানির সম্প্রসারণ করার কথা। একই সাথে দক্ষিণ আমেরিকার গরুর মাংস, চিনি, চাল, মধু এবং সয়াবিনের ইউরোপীয় বাজারে প্রবেশাধিকার সহজ করবে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কেন্ট আবাসিক এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে গ্রিন রিভারের পানি বেড়ে তলিয়ে গেছে বসতবাড়ি ও রাস্তাঘাট। প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমে তীব্র আবহাওয়ার কারণে এই বন্যা। বাড়ি ছাড়াও বেশ কয়েকটি যানবাহন আংশিকভাবে ডুবে গেছে পানিতে। সমুদ্র থেকে নির্গত ঘন আর্দ্রতার বায়ুবাহিত স্রোত যা উত্তর আইডোহো এবং পশ্চিম মন্টানার কিছু অংশসহ প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমের উপর দিয়ে অভ্যন্তরীণভাবে প্রবাহিত হচ্ছে এমন আবহাওয়া। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই সরকারের প্রস্তাবিত শ্রম সংস্কারের প্রতিবাদে রাস্তায় নেমেছে দেশটির হাজারো মানুষ। রাজধানী বুয়েন্স এইরেসের প্লাজা ডি মাওতে জড়ো হয়ে বিক্ষোভ করে শ্রমিক ইউনিয়নগুলো। চাকরির সুরক্ষা এবং শ্রমিকদের অধিকার রক্ষার দাবি জানান তারা। দেশের বৃহত্তম শ্রমিক ফেডারেশন সিজিটি এর নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্লোগানে উত্তাল হয়ে ওঠে আর্জেন্টিনার রাজধানী। ইউনিয়ন নেতাদের যুক্তি, বিলটি আনুষ্ঠানিক কর্মসংস্থান তৈরি না করেই কর্মীদের বরখাস্ত করার পথ তৈরি করেছে। এবার খেলার প্রসঙ্গ। শরীফ ওসমান হাদির মৃত্যুতে ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসিয়াল বিবৃতিতে হাদির এমন শহীদী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিপিএলের নয়া ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস সহ অন্যান্য ক্রীড়া সংস্থা ও সংগঠনগুলিও শোক জানিয়েছে। আসন্ন বিপিএলের জার্সি উন্মোচন অনুষ্ঠানও স্থগিত করেছে নোয়াখালী। বিজয় দিবস স্কুল কাবাডির ফাইনাল খেলাও স্থগিত করা হয়েছে। কাঠগড়া যুব সমাজের উদ্যোগে মরহুম দেওয়ান ইদ্রিস স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। হাড্ডাহাড্ডি লড়াইয়ে গাজীরচট ফুটবল স্পোর্টিং ক্লাব 2-1 গোলে ইয়াপুর ইউনিয়ন ফাইটার্সকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশ নিশ্চিত করেছেন আইপিএলে পুরো সময় খেলতে পারবেন না তিনি। এপ্রিলের শুরুতে বিয়ে করবেন এই অজি ব্যাটার। আইপিএলের মেনি নিলামে এবার ইংলিশকে 8 কোটি 6 লাখ রুপিতে কিনেছে লখনৌ সুপার জায়ান্ট। তিনি যে পুরো আসর খেলতে পারবেন না তা নিলামের আগেই জানিয়েছিলেন রিকি পন্টিং। এবার সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিলেন ইংলিশ নিজেই। লখনৌয়ের দলে যোগ দেওয়ার মাধ্যমে ইংলিশ আবারও কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। এর আগে তারা একসাথে পার্থ স্করচার্সে একসাথে কাজ করেছেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।